আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে চলতি বছর আজ পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় নতুন করে 337 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 14 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,52,217 জন। এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে এবং করোনায় নতুন করে কেউ মৃত্যুবরণ না করলেও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক। তো সব মিলিয়ে ডাক্তাররা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মারফি, ডেঙ্গু কিন্তু এখন শুধুমাত্র মৌসুমি রোগের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা আগে যেরকম দেখতাম যে বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তো, এখন কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সারা বছরই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে রোগীরা এবং হাসপাতালে ভর্তি হচ্ছে। সেই কারণে কিন্তু যারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু বলছেন যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রার তারতম্য হচ্ছে, সেই সাথে বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে কিন্তু এই ডেঙ্গুর প্রাদুর্ভাব সারা বছরই লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনি জানেন গেল 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 337 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। তো সেই জায়গা থেকে এবং এই বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় 14,000 রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তো এই সংখ্যাগুলোই আসলে বলে দিচ্ছে যে কি পরিমাণে ডেঙ্গু প্রত্যেক দিন বাড়ছে। এবং আসলে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ফলে যে রোগীদের শারীরিক ক্ষতি হচ্ছে তাই কিন্তু নয়, আর্থিকভাবেও অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে হারটি সেটি কিন্তু আসলে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত মানুষ আছে তাদের জন্য এই সমস্যাগুলো বেশি হচ্ছে। আর আমরা যে হাসপাতালটিতে আছি এখানে আমরা দেখেছি যে এখানে সকাল থেকেই ডেঙ্গু করোনা এই যারা আক্রান্ত হচ্ছে তারা চিকিৎসার জন্য আসছে এবং নমুনা পরীক্ষার জন্য আসছে। তো এখানে যারা ভর্তি আছে তারা আসলে প্রচণ্ড জ্বর এবং শরীরে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে এবং হাসপাতালে যারা ভর্তি আছে তারা কিন্তু বলছে দ্রুতই তাদের প্লাটিলেট নেমে যাচ্ছে। তো রোগীরা আসলে অসম্ভব কষ্ট ভোগ করছে এই ডেঙ্গু আক্রান্ত হয়ে। আর আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, দেশে কিন্তু করোনার প্রাদুর্ভাবও বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে পেছনেই যারা রোগীরা আছেন তারা কিন্তু করোনা নমুনা পরীক্ষার জন্য এসেছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, করোনা আক্রান্ত হয়ে এবার কিন্তু 24 ঘন্টায় 14 জন আক্রান্ত হয়েছে এবং এই জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত 672 জন রোগী করোনা আক্রান্ত হয়েছে। তো আসলে করোনা এবং ডেঙ্গু দুটি আসলে সমানতালে বাড়ছে। তো সেই জায়গা থেকে ডাক্তার যারা আছেন, চিকিৎসক যারা আছেন তারা সতর্ক থাকতে বলছেন এবং বেশি বেশি করে লিকুইড খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তো মারফি, এই ছিল আমার কাছে ডিএনসিসি হাসপাতাল থেকে সর্বশেষ। সাদিয়া কানিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফেনী সদর উপজেলার 3টি ইউনিয়ন ডুবে রয়েছে। পরশুরাম ও ফুলগাজীতে পানি নেমে নিচের দিকে গড়াচ্ছে। ফলে ছাগলনাইয়া উপজেলা সহ ফেনী সদরের কাজিরবাগ, মোটবি, ফাজিলপুর ও ধর্মপুরের আংশিক বন্যা কবলিত হয়েছে। নোয়াখালীতে বৃষ্টির পরিমাণ কমেছে, এর ফলে জলাবদ্ধতা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি ধীর গতিতে নামছে, ফলে বৃষ্টি কমলেও শহরের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি।
বৈরী আবহাওয়ার কারণে বাজারে বেড়েছে প্রায় সবকিছুর দাম। মৌসুমী সবজি থেকে শুরু করে মাছ মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। মাত্র ৩ দিনের ব্যবধানে কেজি প্রতি কাঁচা মরিচের দাম ২.৫ থেকে ৩ গুণ বেড়েছে। রাজধানীর বাজার ভেদে সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা, আর সোনালিকায় বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। এদিকে কমেনি চালের বাজারের অস্থিরতা। বিক্রেতাদের দাবি, আবহাওয়ার কারণে পণ্য না আসতে পারায় দাম বেশি। কেজিতে ১০-২০ টাকা বাড়ছে। বৃষ্টির কারণে মাল আসতে পারে না। যেখানে মাল অনেক বেশি আসার কথা সেখানে মাল কম আসে। কুরবানি ঈদের আগে তখন আমি কিনলাম ২৪০ করে, আর এখন ২৮০ করে মুরগি যাচ্ছে আর কি। বর্ষার কারণে মাল এখন এই ২ দিন মনে করেন যে কমাইতেছে, বৃষ্টি বাদলের কারণে কৃষক জমিনে যাইতেছে না, ফলে এই সবজি ছিটতে পারতেছে না, তার জন্য দাম একটু বেশি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। সেপ্টেম্বর-অক্টোবর মাসে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই আশঙ্কার কথা জানান। চলমান সংকট নিরসন করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। শুল্ক নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। এতে দুই দেশের মধ্যকার বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে বিস্তারিত কথা হয়। দ্বিতীয় দিনের বৈঠক শেষে বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ, তবে কিছু বিষয় এখনো অমীমাংসিত। আজ দেশটির স্থানীয় সময় সকাল ৯টায় ওয়াশিংটনে শুরু হবে তৃতীয় দিনের আলোচনা। দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার। আলোচনায় শুল্ক ছাড়াও দুই দেশের অন্যান্য দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারকাতকে দুপুর ২টার দিকে আদালতে হাজির করা হতে পারে। গেল রাত 11:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলা করে দুদক। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৫ সদস্যের জীবন শঙ্কার মধ্যে রয়েছে। একথা বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের সহকারী আবাসন চিকিৎসক ডাক্তার সোমেন সেনগুপ্ত। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক আরও জানান, রিপনের শরীরের ৬০%, তার স্ত্রী চাঁদনির ৪৫% পুড়ে গেছে। এছাড়া বড় ছেলে তামিমের ৪২, ছোট ছেলে রোকনের ৬০ ও ১ বছরের কন্যা আয়েশার ৬৩% দগ্ধ হয়েছে। গেল রাতে গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনাটি ঘটে। শতকরা ৬০% অংশ পুড়ে গেছে। প্রত্যেক সদস্যেরই শ্বাসনালীতে পোড়া আছে। বর্তমানে গুরুতর ভাবে আক্রান্ত হওয়ায় তাদেরকে এসডিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট আমাদের অত্র হাসপাতালে যে ব্যবস্থা আছে সেখানে তারা চিকিৎসারত আছেন। এবার কানাডার উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। দেশটি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হলে গুনতে হবে বাড়তি শুল্ক। আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এক প্রতিবেদনে এই তথ্য জানায় সিএনএন। যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যের শীর্ষ ক্রেতা কানাডা গত বছর দেশটি থেকে $৩৪৯ বিলিয়ন পণ্য আমদানি করেছে অটোয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রে $৪১৩ বিলিয়ন পণ্য রফতানি করেছে দেশটি। এর আগে বাংলাদেশ সহ ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার কুয়ালালামপুরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে খোলামেলা বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে 50 মিনিটের এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ প্রকাশ করেন রুবিও। তিনি জানান, যুদ্ধ অবসানের ব্যাপারে কোনো নমনীয়তা দেখায়নি রাশিয়া। এ সময় সংঘাত নিরসনে স্পষ্ট রোডম্যাপের কথাও বলেন তিনি। তবে রোডম্যাপ না দিলেও বৈঠকে কিছু প্রস্তাব বিনিময় করেছে দুই পক্ষ। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে নতুন কিছু কৌশলের ইঙ্গিত পেয়েছেন বলেও জানান মার্কো রুবিও। এদিকে ইউক্রেনে হামলা বাড়িয়ে দেওয়ার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে সিনেটের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনার মাঝেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল সকাল থেকে টানা আক্রমণে একদিনেই নিহত হয়েছে 82 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এই হামলাকে গাজায় চলমান গণহত্যার ধারাবাহিকতা আখ্যা দিয়ে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। খেলার খবর। হেরে যাওয়ার ভয় নিয়ে ক্রিকেট খেললে চলবে না। বাংলাদেশকে ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 হারের পর এমন কথা জানান টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ। পাল্লেকেলেতে এদিন দারুণ সূচনা করেও বাংলাদেশের সংগ্রহ ছিল কেবল 154 রান। মুশতাকের মতে এই উইকেটে 170 থেকে 180 রান হওয়া উচিত ছিল। লক্ষ্য তাড়ায় পাথম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস খেলেন ভয়ডরহীন ইনিংস। মাত্র 28 বলে দুজনে গড়ে 78 রানের জুটি। টাইগার ব্যাটারদের কাছেও এমন ইনিংস দেখতে চান মুশতাক। আমরা ভালো শুরু করেও তা ধরে রাখতে পারিনি। কুশাল মেন্ডিস যেটা করে যাচ্ছে, আমাদের ব্যাটসম্যানদের তাই করা উচিত। 30 থেকে 40 করে আউট না হয়ে ইনিংসটাকে বড় করতে হবে। আপনাকে মাঠে নামতে হবে, ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে। আজ থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। শিরোপা ধরে রাখার মিশনে এদিন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বেলা 3টায়। 4 দলের টুর্নামেন্টটি খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, যেখানে তালিকার সেরা দল গায়ে জড়াবে চ্যাম্পিয়ন তকমা। আসরে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ভুটান ও নেপাল। কাগজে কলমে পিটার বাটলারের শিশুরা হট ফেভারিট হলেও বাকি 3 দলকে সমীহ করছেন অধিনায়ক আফিদা খন্দকার। এদিকে একই ভেন্যুতে সন্ধ্যা 7টায় নেপালের মুখোমুখি হবে ভুটান। শিরোপায় চোখ রেখে আসর শুরু করতে চায় দল দুটি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।